আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। অবশেষে গতকাল সিঙ্গাপুরে উসমান হাদিকে মৃত ঘোষণা করা হয়েছে, যদিও তার ব্রেন ডেথ হয়েছিল আরো আগেই। কারা উসমান হাদিকে হত্যা করেছে? গত শুক্রবার 12ই ডিসেম্বর জুমার নামাজের পরে গুলিবিদ্ধ হবার পর থেকে আমরা বেশ কিছু ট্রেন্ড লক্ষ্য করেছি। 2 ঘন্টার মধ্যেই একটা হাইপোথিসিস এলো যে বিএনপির নেতা মির্জা আব্বাস তার সংসদীয় আসনে জয় নির্বিঘ্ন করার জন্য এই উসমান হাদিকে হত্যা করেছে। এবং মির্জা আব্বাস যখন হাসপাতালে উসমান হাদিকে দেখতে যায় তখন তাকে অপদস্থ করা হয়। ঠিক পাশাপাশি আরেকটা হাইপোথিসিস আমরা দেখতে পেলাম যে উসমান হাদিকে হত্যা করে হত্যাকারী ভারতে চলে গেছে। এদিকে বিজিবি বলছে তারা বর্ডার হাইলি মনিটর করেছে, এর মধ্যে দিয়ে কিভাবে পালিয়ে গেল। যাও এই ভারত যাওয়ার একটা হাইপোথিসিস শুনছি, মির্জা আব্বাসের হাইপোথিসিসটা এখন খুব একটা শুনছি না। কিন্তু গতকাল থেকে তার মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকে যেভাবে সারা দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, তাতে অনেকেই মনে করছেন যে আসলে ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল বাংলাদেশেরই একটি অংশ, যারা আজকে ওসমান হাদির মৃত্যুর পরে প্রতিবাদের নামে এই নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে। অর্থাৎ যারাই ওসমান হাদিকে হত্যা করেছে তারাই আবার ওসমান হাদির মৃত্যুর পরে প্রতিবাদ করে তাদের অন্য অন্য হিডেন এজেন্ডা বাস্তবায়ন করছে। এটি ভাববার অনেকগুলো কারণ আছে। কারণ এই প্রথমেই বলছি যে তারা এই সংঘবদ্ধভাবে তারা প্রথম আলো এবং ডেইলি স্টার ভবন জ্বালিয়ে দিয়েছে। অথচ এই প্রথম আলো এবং ডেইলি স্টার শেখ হাসিনার রেজিমের বিদায়ে ব্যাপক ভূমিকা রেখেছিল এবং তারা ইউনূস রেজিমের সমর্থক। তারা বিভিন্ন সময়ে ইউনূস রেজিমকে প্রকাশ্যে সমর্থন করেছে। একবার ডক্টর ইউনূস যখন বলেছিল পদত্যাগ করবে, তখন তো মাহফুজ সাহেব কলামই লিখে ফেললেন যে প্লিজ আপনি রিজাইন করবেন না। তো সেই প্রথম আলো ডেইলি স্টার আজকে পুড়ে গেছে, ছায়ানট পুড়ে গেছে। 32 যেটা এর আগে একাধিকবার ভাঙচুর করা হয়েছে সেটি আবার ভাঙচুর করা হয়েছে গতকাল। তো গতকাল সব মিলিয়ে সারা দেশে 152টা স্থাপনা ভাঙচুর করা হয়েছে এবং নিহত হয়েছে কমপক্ষে 10 জন, তার মধ্যে 5 জন নিহত হয়েছে সাতক্ষীরায়, আর ঢাকা, খুলনা, ময়মনসিংহে নিহত হয়েছে। ময়মনসিংহে আবার একজন দীপুচন্দ্র দাস, তার বিরুদ্ধে অভিযোগ হলো ধর্মকে অবমাননা করেছে এবং তাকে কেবল হত্যা করেই ক্ষান্ত হয়নি, তাকে একদম তার লাশ নগ্ন করে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে এই যে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার এই ট্রেন্ডটা আগে আমরা দেখিনি, যেটা শুরু হয়েছে বেসিক্যালি গত বছরের জুলাই আগস্টে এই জঙ্গি অভ্যুত্থানের মধ্য দিয়ে। এখন বাংলাদেশের কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? আমাদের সাংবাদিক নুরুল কবি, নিউ এজ পত্রিকার সম্পাদক, তাকেও রাজপথে শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। এদিকে গতকাল আমিন বাজারে গান পাউডার সহ বেশ কয়েকজন দুষ্কৃতিকারী গ্রেপ্তার হলে তারা বলেছে যে তারা এই গান পাউডারগুলো পাকিস্তান হাইকমিশনের থেকে পেয়েছে এবং সেটি জানা মাত্রই পাকিস্তান হাইকমিশন থেকে 8 জন জরুরি ভিত্তিতে বাংলাদেশ ত্যাগ করেছে। এবং এই যে সারা দেশ জুড়ে নৈরাজ্য হলো, চিটাগাং এবং খুলনায় ভারতীয় হাইকমিশনের যে কার্যালয়, স্থানীয় কার্যালয়, সেগুলো আক্রান্ত হলো। আজকে আবার শুনছি বারজুমা ঢাকায় যে ভারতীয় দূতাবাস আছে সেটি আক্রান্ত হতে পারে। আবার নানা রকমের এই অনিশ্চয়তার মধ্যে সারা দেশবাসীর মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে এবং দুঃখজনক হলো যে সারা বাংলাদেশের কোথাও বর্তমানে যে ইউনূস সরকার আছে তাদের কোনো তৎপরতা লক্ষ্য হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউনূস সরকারের পক্ষ থেকে কোনো তৎপরতা আমরা দেখিনি। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর তার মোবাইল অফ করে রেখেছেন, তাকে পাওয়া যাচ্ছে না। এবং ডক্টর ইউনূস কালকে দুপুরবেলায় তার এই ভাষণটা রেকর্ড করেছেন এবং তিনি সবাইকে শান্ত থাকতে বলেছেন। এই শান্ত থাকতে বলে তিনি আসলে ধৈর্য ধরতে বলেছেন, শান্ত থাকতে বলেছেন, এটা বলে আসলে তিনি সবাইকে একটু উস্কে দিয়েছেন। এবং এই যে পুরো ঘটনাগুলো ঘটছে এই সবই পরিকল্পিত। শুরুতেই যেটা বললাম, যারাই
ওসমান হাদিকে হত্যা করেছে তারাই আজকে ওসমান হাদির হত্যার প্রতিবাদের মাধ্যমে এই নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এবং একটু খেয়াল করলেই দেখা যাচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে জঙ্গিরা সর্বত্র তৎপরতা দেখাচ্ছে, এই ভাঙচুর সন্ত্রাসের নেতৃত্ব দিচ্ছে এই জঙ্গিরা, এবং এদের সাথে রয়েছে রাজনৈতিক শক্তি জামাত এবং শিবির। এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা 15 দফা দাবির কথাও শুনছি। এই আন্দোলনকারীরা রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ এবং গ্রেপ্তার, সেনা প্রধান জেনারেল ওয়াকার খানের পদত্যাগ এবং গ্রেপ্তার, উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ এবং গ্রেপ্তার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের পদত্যাগ এবং গ্রেপ্তার, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীরের পদত্যাগ এবং গ্রেপ্তার, এবং এরকম আরো 15 দফা তারা দিয়েছে। এবং তারা ভারতীয় রাষ্ট্রদূত প্রণব ভার্মার এবং রয়ের কর্মকর্তাদের গ্রেপ্তার দাবি করেছে। এই 15 দফা দাবি নিয়েও সরকারের মধ্যে আমরা কোনো খেয়াল করছি না। এবং আজকে শুনলাম যে একজন আবার সেনা প্রধান ওয়াকার খানকে এমন বিশ্রী ভাষায় গালাগালি করলো, একটু আপনাদের দেখাচ্ছি। ওয়াকারুজ্জামান শিয়ারের বাচ্চা, ও যদি কেউ আসে তাকে সহকারে ঢুকে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশে 5ই আগস্টের পরে যা হওয়ার ছিল তা হয় না, শুধু একমাত্র আসিফ নজরুল আর দ্বিতীয় সবচেয়ে 1 নম্বর পার্সন হলো ওয়াকারুজ্জামানের কারণে। দেশের এই পরিস্থিতিতে আজকে 3 বাহিনীর কয়েকজন মিলে একটা বৈঠক করার কথা রয়েছে। আমি জানি না তারা কি করবে, কারণ সেনাবাহিনীর তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। অনেক পরে তারা প্রথম আলো কারণ বাজারে গিয়েছিল এবং তারা আন্দোলনকারীদের কাছ থেকে 20 মিনিট সময় চেয়ে নিয়েছে যে তারা একটু ভিতরে গিয়ে দেখবে, কারণ প্রথম আলো ডেইলি স্টারের অনেক সাংবাদিক আটকা পড়েছিল এবং তারা ছাদে গিয়ে আশ্রয় নিয়েছিল। তো যাই হোক, তাদের নিরাপদে বের করে আনা হয়েছে। তো এই অবস্থায় এই মুহূর্তে সবাই খুব টেনসড হয়ে আছে যে বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে। কোথাও আমরা কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো তৎপরতা দেখিনি, কোনো স্টেটমেন্টও দেখিনি। বিএনপির 2-1 নেতার সাথে গতকাল এবং আজকে যোগাযোগ করে যেটা জানা গেছে, তাদের সেই একই প্রশ্ন যে বাংলাদেশে আসলে কি হচ্ছে। এবং এই অনিশ্চয়তার মুখে আপনারা জানেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান লন্ডনে গেছেন, তিনি তারেক রহমানের সাথে 1 দফা বৈঠক করেছেন। আজকে আরেক দফা বৈঠক হবে লন্ডন স্থানীয় সময় বিকেল 4:30-এ, এবং সেখানে তাদের মধ্যে কি আলোচনা হবে সেটা জানার সাথে সাথে আমি আপনাদেরকে জানাবো। কিন্তু এই অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশে, যেটি ডক্টর ইউনূসের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন, সেই নির্বাচনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি দাউ দাউ করে বাংলাদেশ জ্বলছে। আদৌ কি নির্বাচন হবে? এরকম অনিশ্চয়তার মধ্যে তারেক রহমানের দেশে ফেরাটা কি নিরাপদ? তিনি কি আদৌ আসবেন? যদি তারেক রহমান না আসেন, আগামী দিন 12ই ফেব্রুয়ারি কি নির্বাচন হবে? নির্বাচন পিছিয়েও যেতে পারে। আর যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে ক্ষমতায় আসবে জামাত। এরকমই একটা সর্বশেষ পরিকল্পনা করেছেন ইউনূস। বাংলাদেশের রাজনীতি আসলে প্রতিদিন বদলাচ্ছে। আমি আপনাদের বলেছি যে বিএনপিকে তারা মেজরিটি দিয়ে একটা জাতীয় সরকার করবে। তার আগে বলেছিলাম যে জামাত ধারণা করছে যে তারা ক্ষমতায় যাবে। কিন্তু আজকে এই যে দেশব্যাপী যে নৈরাজ্যকর সন্ত্রাসী পরিস্থিতি সৃষ্টি করা হলো, তার মধ্য দিয়ে আবার নতুন করে এক সমীকরণ তৈরি করা হচ্ছে যে জামাতকে ক্ষমতায় আনবে ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূস নিজে রাষ্ট্রপতি হবে। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ খুব ক্রুশিয়াল সময় অতিক্রম করছে। বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন তথ্য সংগ্রহের চেষ্টা করছি, এখনো পরিপূর্ণ তথ্যগুলো পাইনি। পাওয়া মাত্রই আপনাদের সাথে শেয়ার করব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। হেডলাইন এবং ব্যানার দেখে হয়তো অনেকেই চিন্তা করছেন যে আমি হঠাৎ করে কেন বললাম যে ইসলামিক রেভলিউশনের পথে বাংলাদেশ। জি, আপনারা সকলেই জানেন, কেউ বাকি নেই, যে গতকাল হাদি মারা যাওয়ার এই নিউজ আসার পরে সারা ঢাকা শহর, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, খুলনা, সারা বাংলাদেশে কী ঘটেছে এটা আপনারা সকলেই জানেন। এবং সকলেই জানেন যে এর মধ্যে মতির, প্রথম আলো এবং ডেইলি স্টার, এগুলো তো ব্যাপক আক্রমণ হয়েছে, আপনার জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে,
সেনাবাহিনী যাওয়ার পর সেনাবাহিনী সেখানে জনগণের কাছে পায়ে ধরা মাপ চাইয়া 20 মিনিটের সময় নিয়া যারা উপরে ছিলেন তাদেরকে রক্ষা করতে গেছেন। আজকে এখন আবার বিভিন্ন সাংবাদিক আইসা মুখে কালো পর্দা মাইরা ওনারা চিল্লাইতেছেন প্রেস ফ্রিডম। কেন রে বাবা, গত 16 মাসে প্রেস ফ্রিডম ছিল না? আওয়ামী লীগ গত 15 বছর ক্ষমতায় ছিল, কই তখন তো প্রথম আলোর মতো তোমার কিছুই হয় নাই, কোনো পত্রিকা অফিস এভাবে জ্বালানো হয় নাই, কোনো পত্রিকা অফিস দখলও করে নাই। এমনকি ইনকিলাব নয়া দিগন্ত এগুলোর অফিসও দখল করে নাই, দিনকাল অফিস দখল করে নাই, কিন্তু চলছে না। তো তখন বাকস্বাধীনতা ছিল না, এখন বাকস্বাধীনতা আছে। এখন অফিস যদি পুড়ে যায় তাতে কার কি করার আছে? তো প্রথম আলো আর ডেইলি স্টার এবং প্রথম আলো কেউ জ্বালাইছে এইটা কিন্তু আসলে আমি এতগুলো ভিডিও দেখলাম, এত লাইভ দেখলাম, আমি দেখি নাই। আমি দেখলাম যে প্রথম আলো প্রথম একটা ইয়েতে স্ট্যাটাস পাইলাম, মানে নিউজ পাইলাম ডেইলি স্টারে, যে শর্ট সার্কিটে প্রথম আলোর বিল্ডিংয়ে আগুন ধরে গেছে, পুরো বিল্ডিং ভস্মীভূত সেই শর্ট সার্কিটের আগুনে। সূত্র ডেইলি স্টার। কতক্ষণ পরে দিয়ে যাবার প্রথম আলোর একটা নিউজ, সেটা কি, যে বিড়ির আগুনে কোনো একজন কর্মচারীর বিড়ির আগুনে ডেইলি স্টারও আগুন ধরে গেছে, আগুন ধরে বিল্ডিং ভস্মীভূত। সূত্র প্রথম আলো। তো সুতরাং পাবলিকের দোষ দাও কে? তোমরা তো নিজেদেরই শর্ট সার্কিট, নিজেদেরই বিড়ির আলোতেই নিজেদের বিল্ডিং জ্বালাইছো, ঠিক না? তোমরাই তো গর্ব করে বলেছিলে যে আওয়ামী লীগ চলে গেছে, শেখ হাসিনা চলে গেছে, প্রথম আলো রয়ে গেছে, আমি মতিউর রহমান রয়ে গেছি। হ্যাঁ, আর ওই যে লাল বিপ্লবী আরেকটারে কালকে যে থাপ্পড় সোয়ার দিল চুলটাইন না, নুরুল কবিরা, আমার তো বড় ভাল লাগছে। এইসব বুদ্ধিজীবীরা মাইর খাওয়া উচিত। ছায়ানট ভাঙা দিছে, এটা ভাঙা দিছে, ঠিক আছে। আর 32 নম্বরের ভাঙা বাড়ি, এইটা নিয়ে দেখেছি কিছু ওই ছাত্রলীগ বা আওয়ামী লীগ করে পোলাবে না, 32 আবার আঙ্গুল, 32 আরে হারামজাদারা, ওটার আছে কি? ওটার বাকি যা আছে ওইটি ভাঙ্গা ওইখান থেকে দরকার হয় কোপায়া মাটি লইয়া যাওয়া, কোনো সমস্যা নাই ভাই। আপনাদের যা যা ভাঙার, যা যা ইয়ে করার আপনারা সব করেন ভাই, কোনো সমস্যা নাই, আপনারা করতে থাকেন। এটা পাবলিকও দেখতে চায় যে আপনারা নতুন কিছু আনতেছেন। এই যে কালকে একটা হিন্দু লোকরে সম্ভবত মাইরা বা মারার আগে জিন্দাই তারে গাছে ঝুলাইয়া আগুন জ্বালাই দিছেন। আজকে তার বাপ মা ভাই বোন যেগুলো আছে ওরা কইতেছে আমার ছেলে তো বাটন ফোন চালায়। তো অশিক্ষিত একটা পোলা চালায় বাটন ফোন চালায়, সে আবার ফেসবুকে কোথায় নবীজির ইয়ে করলো, যে ওটা বাটন ফোন চালায়। এটা একটা অবাস্তব জিনিস যে বাটন ফোনে আবার ইন্টারনেট থাকে ভাই, এইটা আমি জীবনে শুনিনি। তো হাদি ভাই মারা গেলেন। হাদি ভাই মারা যাওয়ার পরে রিয়েকশন যা হবে বা কি হবে এগুলো গত 4 দিনের ভিডিও তো বলছিলাম। 12 তারিখ থেকে বলতেছিলাম যে হাদিকে এখানে ওই আওয়ামী লীগ ওই অমুক তমুক মারে নেয়, হাদিকে মারছে ইসলামিস্ট, এটা আপনাদের বারবার বলতেছিলাম। এবং এটাও বলছিলাম আমি যে মারার পরে দেখেন শুক্রবারে কি হয়, শুক্রবারে এরা বিশাল আক্রমণের চিন্তা ভাবনা আছে। তো ঠিক করে দিল। তো এখন আপনারা বলুন ভাই শুক্রবার কই গেছে, এটা তো বৃহস্পতিবার রাতে। আরে বৃহস্পতিবার রাতে 12টার পরেও চলছে, শুক্রবার আইসা গেছে, 24 ঘন্টা আগ পিছ হয়েছে। যেটা হয়তো আমি বলছি শুক্রবার, সেটা তো আর একদিন আগে করে দিছে। ইন্ডিয়ান এম্বাসিতে আক্রমণ হবে, বারবার বলছিলাম আপনাদের, আক্রমণ হয়েছে। এবং চিটাঙেরটা আক্রমণ হবে, এটা আমি কিন্তু বারবার বলছিলাম, হয়েছে। এবং আপনারা দেখেন কালকে চিটাঙে ইন্ডিয়ান এম্বাসিতে আক্রমণ হওয়ার পরে যাদের ধরে নিয়ে গেছে, সেইখানে সেসব ছেলেদেরকে দেখতে গেছে কে, মুফতি আজহার। এই যে আমি ছবিটা দিয়ে দিছি দেখেন, মুফতি আজহার সেখানে দেখতে গেছে। এবং সেখানে স্ট্যাটাসটা দেখছেন, ওই মুফতি আজহারের এক ছাত্র লিখছেন যে আগামীকাল ভোরের ভিতরে একটা নিউজ, ভালো নিউজ আসবে। তাহলে মুফতি আজহার গেছে ওদের ছাড়াই নিতে। সুতরাং ভারতীয় এম্বাসিতে আক্রমণ করছে, এতে আমার কোনো দুঃখ নাই ভাই। ভারতীয় এম্বাসিতে আক্রমণ করলে আমার কি, বরঞ্চ আমি তো বলি যে ভারতীয় এম্বাসিতে আক্রমণের কি দরকার, পুরো ভারতীয় এম্বাসি সব জ্বালাই দাও, বাংলাদেশে কোনো ভারতীয় এম্বাসি থাকবে না, সমস্ত দোকান থেকে ভারতীয় প্রোডাক্ট বাই করে জ্বালাই দাও, আমার কোনো সমস্যা নেই। পুরা ভারত বাংলাদেশ বর্ডার এরিয়াতে পুরা 20 ফিট দেওয়াল তুলা দাও উপর করে, ওই যে ইসরায়েল আর প্যালেস্তাইনের মধ্যে যেরকম দেওয়াল আছে এরকম দেওয়াল তুলা দাও, পয়সা লাগলে আমরা দিব, তুইলা দিয়া ফুল ব্লক করে দাও। ভারতের লাগে আমাকে কোনো সম্পর্ক রাখা যাবে না, আমরা ভারতের কোনো কিছু চাইও না, আনবো না, খামো না, দামও না, বন্ধ করে দাও। এবং এইটা করা উচিত আমার মনে হয় আর কি। সুতরাং ভাই ভেজাল কমবে, আমার কথা হচ্ছে ভেজাল কমান। আপনারা যা যা ভাইঙ্গা, যা যা ব্লক করে ভেজাল কমাইতে, ভেজাল কমান, পাবলিক শান্তিতে থাকে।
তো আবার আসি সেই ইসলামী বিপ্লবের কথা। এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে, আজকে ভোর 9টার পর থেকে হেফাজতের আমির, তারপরে আপনার চরমনায়ের আমির, আরও ইসলামিক দলগুলোর আমিরদের সাথে যোগাযোগ হচ্ছে। যেহেতু জামাত নাই, কারণ জামাত নেতা কিন্তু বুঝে গেছে এনে কিছু একটা করবে, কারণ পিছন থেকে তো ঘটাইতেছে জামাত। এই জন্য ধরি মাছ নাচুই পানি পরিষ্কার থাকার জন্য উনি কিন্তু চলে গেছে কোথায়, লন্ডনে, এখন লন্ডনে আছে। তো বাকি ইসলামিক দলগুলোর সাথে কথা বলছে, যমুনা অভিমুখে একটা মিছিল যাবে। এরপরে আপনার আমাদের সেনা প্রধান আবার সেই আগের মতো দায়িত্ব নিয়ে ঘোষণা দিবেন, এবং ঘোষণা দেওয়ার ডাক্তার ইউনুসের অধীনে, ডাক্তার ইউনুসকে রেখেই ইসলামিক রেভলিউশন হবে, ইসলামিক বিপ্লব ঘটবে এখানে। এবং সেইখান থেকে এরপরে আগামীকাল থেকে, পরশু থেকে বা তরশু থেকে, এই ধরেন সপ্তাহখানিকের ভেতরেই যা হওয়ার হয়ে যাবে। সুতরাং ইসলামী রেভলিউশন ইসলামিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে, মানে রেভলিউশন অফ ইসলাম। ঠিক সেই ইরানের মতো হইতে পারে, অথবা অন্য আরও দুই একটা মনে হয় ইসলামিক রেভলিউশন কান্ট্রি আছে, ওদের মতনই একটা চিন্তাধারা করতেছে এই মৌলবাদীরা, যার কারণে ছায়ানট মায়ানট কায়ানট যা আছে। এবং এর মধ্যে আজকে যদি নাও হয়, হাদির লাশ ঢাকায় এসে পৌঁছার পরে, তার জানাজার আগে বা পরে আরেক দফা কঠিন ভাঙচুর চলবে, এবং সেই দিন হয়তো ইন্ডিয়ান এম্বাসি ঢাকারটা চরম আক্রমণ হবে। সুতরাং আমি আগেও বলছি, ভাই আক্রমণ হোক, ভাঙুক, আমার কোনো সমস্যা নাই। যেমন ভারতীয়দের, এখন আমি গতকালকে ভিডিওতে বলছিলাম, সমস্ত ভারতীয়দের লিস্ট অলরেডি মৌলবাদীদের কাছে আছে। কে কোথায় কি খান, কি চাকরি করেন, কোন দোকানে যান, কোথায় যায় চা খান, ভারতীয়রা আপনাদের সবাই জানে। সুতরাং একটা একটা করে এখন কাহিনী করা হবে। আর গতকাল মাহফুজ ঘোষণাই দিয়েছে, আপনারা দেখছেন, যে আওয়ামী লীগ যেখানে পাও, মাহফুজ সহ বাকিরা সবাই, যেখানে আওয়ামী লীগ পাও সেখানেই হত্যা করো, লাশের বদলে আমরা লাশ নেব। উনি কিন্তু লাশ দিতে যাচ্ছেন, তার মানে বুঝছেন তো ইসলামিক রেভলিউশনে কিন্তু এইটা, যে হাজার হাজার লাশ পড়তে হবে রাস্তায়। সুতরাং আওয়ামী লীগ নেতাকর্মীদের লাশ রাস্তায় ফালাইতে হবে, না হলে ইসলামী রেভলিউশন হবে না। সুতরাং মৌলবাদীরা লাশ ফেলবে, ইসলামিক রেভলিউশনের পথেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সুতরাং সময় যা ছিল হাত থেকে সব বেরিয়ে গেছে। আর আপনারা যারা মনে করেন যে কেন ইন্ডিয়া এসে আমারে ক্ষমতায় বসাই দিয়ে, না, ইন্ডিয়া কেন ক্ষমতায় বসাবে? ইন্ডিয়া কোনো সন্ত্রাসী রাষ্ট্র না তো, যা এসে আপনার দেশ দখল করে ক্ষমতায়। ইন্ডিয়া প্রয়োজনে এর 7 সিস্টারে যাইতে যে জায়গা লাগে ওইখান থেকে আর একটু বেশি, একটু টুকরা করে নিয়ে চলে যেতে পারে, এর দূর করতে পারে, এর বেশি করবে না। আপনারা মনে করেন না যে আপনাদের আইনা ক্ষমতায় বসা যায় না, আপনাদের আশ্রয় দিচ্ছে এটাই বহু, এর চেয়ে বেশি কিছু আশা করেন না। কারণ আপনারা যেহেতু করতে পারবেন না কিছু, সুতরাং আশাও করেন না, এই আশা বাদ দেন। আপনারা যেহেতু কিছু করতে পারবেন না, গড্ডালিকা প্রবাহে গা ভাসান। যেমন গত 15 বছর ভাসাইছিলেন, মৌলবাদীদের উত্থান দেখেছিলেন, 1.5 লক্ষ মাদ্রাসা খোলার চান্স দিয়েছিলেন, বাংলাদেশে বড় বড় ওয়াজ মাহফিল করে সেটা ডোনার যেহেতু আপনারাই ছিলেন, এখন আর কি, সেটা তো আপনারাই আনছেন। এই যে ইসলামী বিপ্লব বলেন আর ইসলামের ঝান্ডা বলেন, এটা তো আপনারাই আনছেন। সুতরাং এটা মানিয়া লইয়া, রিয়েলিটি মানিয়া লইয়া, তাদের সাথে একত্রীভূত হইয়া আপনারা আগায়া যান। কারণ আজকে আপনাদের কারণেই দেশের এই অবস্থা। যতই বলেন যে জঙ্গি মঙ্গি, এগুলো সব উৎপাদন কিন্তু আপনারা করছেন, আপনাদের বাইরে কেউ হয় নাই। বাকি আরও কিছু বললে হয়তো আপনাদের এখন লুঙ্গি খুলে যাবে, অনেকে গালাগালি শুরু করবে। কারণ হচ্ছে যে আপনারা তো আবার নিজেদের ব্যাপারে কোনো কিছু শুনতে রাজি না, আপনাদের যে ভুল আছে এইটা আপনারা শুনতে রাজি নাই। আজকে আপনাদের কারণেই এই অবস্থা। কেউ যদি বলেন যে না ভাই আমাদের কারণে না, তাহলে আমি বলবো 560টা মসজিদ কেন করছিলেন? এই যে কওমিদেরকে স্বীকৃতি কেন দিছিলেন? হাজার হাজার মাদ্রাসা খোলার অনুমতি কেন দিছিলেন? বড় বড় ওয়াজ মাহফিল, ওই তাহেরি মায়ের আইনে ওয়াজ মাহফিলের ডোনার কারা ছিল? আপনারা। সভাপতি কারা ছিলেন? আপনারা। ওখানে না ওয়াজ মাহফিলের, সে তো আপনারাই করছেন। এখন স্বীকার করবেন না কেন? বাংলাদেশের মানুষের কোনো টেনশন নেই, বাংলাদেশের মানুষের টেনশন একটা, যে একটু শান্তিতে থাকতে চাই। এবার সেটা ইসলামী বিপ্লব হোক, ইসলামিক দেশ হোক, আর ওই ইহুদির দেশ হোক, তাতে কারো মাথা ব্যথা নাই, তাতে ওনাদের কারো মাথা ব্যথা নাই, বাঙালির মাথা ব্যথা নেই। বাঙালি চুপচাপ তো কইরা যান আপনারা যা ইচ্ছা। সুতরাং এই মৌলবাদীরাও বুঝা গেছে এটা, যতই কাউ কাউ রাও রাও করেন কোনো কাজ হবে না। ওনারা ইসলামিক রাষ্ট্রই ঘোষণা করতে চলছে আগামী 1 সপ্তাহের ভিতরে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গ।